মিটফোর্ডে ব্যবসায়ী হত্যায় জড়িতরা ছাড় পাবে না হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। চাঁদা নয়, ভাঙাড়ি দোকান দখল নিয়ে খুন বলছে পুলিশ। ডিবি টিমগুলি বিভিন্ন জায়গায় কর্মরত আছে এবং অন্যান্য যারা আছে সবাই যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। মামলা তাদের রাজনৈতিক পরিচয়টা আমাদের কাছে কোনো মুখ্য পরিচয় নয়। অন্যায়কারী কোনো দলের হতে পারে না বললেন তারেক রহমান। অদৃশ্য শত্রুর ষড়যন্ত্র প্রকাশ পাচ্ছে, জনগণের নিরাপত্তায় ব্যর্থ সরকার। যে অন্যায় করবে সে অন্যায়, তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইন আছে, কাজে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। অন্যায়কারী কখনো কারোর কোনো দলের লোক হতে পারে না। চাঁদাবাজদের রুখতে না পারলে সরকারকে ক্ষমতা ছাড়ার আহ্বান। জামায়াতের সংস্কারবিহীন নির্বাচন চাওয়া দল দেশকে অস্থিতিশীল করছে। বিচার সংস্কারের জনদাবির বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে একটি পক্ষ। সাতক্ষীরায় নাহিদ ইসলাম বিভাজন দূর করে দেশ পুনর্গঠনের আহ্বান। মানিকগঞ্জ সঞ্চয় ও আমানত সংগ্রহের নামে প্রায় ৩.৫ কোটি টাকা আত্মসাৎ করেছে প্রতারক চক্র। সংস্থাটির চেয়ারম্যান আটক। ভেস্তে গেল গাজার যুদ্ধবিরতির আলোচনা। হামলার জোরদার, একদিনেই নিহত শতাধিক। যুদ্ধবন্ধের দাবিতে উত্তাল তেল আবিব। এবং ক্লাব বিশ্বকাপের ফাইনালে রোমাঞ্চকর লড়াইয়ে মুখোমুখি হবে চেলসি পিএসজি। নিউ ইয়র্কের মেথলাইফ স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত ১টায়। দেখছিলেন সংবাদ শিরোনাম। সংবাদ সকালে, সাথে আছি আমি আফ্রোদিতি মোশাররফ পার্বণ। এবার বিস্তারিত। পুরান ঢাকার মিটফোর্ড এলাকার ভাঙাড়ি দোকানের নিয়ন্ত্রণ এবং আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জেরেই লাল চাঁদ সোহাগকে হত্যা করা হয়েছে বলে মনে করেছে পুলিশ। ঘটনার পর এখনো পর্যন্ত র্যাবের হাতে 2 জন এবং পুলিশের হাতে 3 জন সহ মোট 5 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ জসিমউদ্দিন। এর মধ্যে গ্রেফতার টিটন গাজীর 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ইউসুফ ভুঁইয়াকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন মাহবুব তামিম। গেল 9 জুলাই সন্ধ্যা 6টার দিকে মিটফোর্ড হাসপাতালের 3 নম্বর গেট সংলগ্ন রজনী ঘোষ লেনে ব্যবসায়ী লালচাঁদ সোহাগকে কুপিয়ে এবং মাথায় বড় পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয়। এই বর্বরচিত হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি নিয়ে জানাতে শনিবার প্রেস ব্রিফিং করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। মামলার যে সার্বিক অগ্রগতি সংক্রান্তে ব্রিফিংয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ জসিমউদ্দিন জানান, ব্যবসার দোকানের মালিকানা ও লেনদেন নিয়ে সৃষ্ট দ্বন্দ্বেই এই হত্যাকাণ্ড ঘটেছে। হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং যাদেরকে ধারণা করা হচ্ছে হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা পরস্পর সম্পর্কিত এবং ব্যবসাটা তারা একসাথে কিছুদিন করেছে। কিন্তু যখন ব্যবসায়িক লেনদেন নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয় তখনই তারা এই ব্যবসাটাকে আবার নিজেদের মতো করে করার জন্য তার সাথে বিবাদে লিপ্ত হয়, যার বিবাদের ফলশ্রুতিতে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। আসামিদের রাজনৈতিক পরিচয় এখনো নিশ্চিত হয়নি জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক বিবেচনা থেকে এই মামলার তদন্ত হচ্ছে না, অপরাধী মুখ্য, কারো রাজনৈতিক পরিচয় বিবেচ্য নয় বলেও মন্তব্য করেন তিনি। আমরা এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য তথ্য থেকে সোর্স থেকে তাদের রাজনৈতিক পরিচয়ের বিষয়টি আমরা নিশ্চিত হতে পারিনি। একটা অপরাধ সংঘটিত হয়েছে এবং এটা কারা করেছে, যারা অপরাধী, এই বিবেচনা থেকে আমরা আসলে পুলিশ মামলা তদন্ত করি। মামলা তাদের রাজনৈতিক পরিচয়টা আমাদের কাছে কোনো মুখ্য পরিচয় নয়। এ যাবৎ তদন্তে চাঁদাবাজির কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি বলেও জানানো হয় পুলিশের পক্ষ থেকে। এ ঘটনায় সম্পৃক্ত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানানো হয়। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ডের সামনে প্রকাশ্যে ভাঙাড়ি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগ হত্যার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এরই মধ্যে গ্রেফতার হয়েছে 5 জন। এ ধরনের ঘটনা এড়াতে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের সহিষ্ণু আচরণ করতে বললেন পুলিশ মহাপরিদর্শক। আর অভিযান চলমান বলে জানান র্যাবের মহাপরিচালক। শাহাদাত নিশাদের রিপোর্ট। নৃশংস হত্যাকাণ্ডের শিকার লালচাঁদ ওরফে সোহাগের মেয়ে সোহানার এমন আর্তনাতে ভারী হয়ে ওঠে বরগুনার আকাশ। ব্যবসায়ী সোহাগের এমন নৃশংস হত্যাকাণ্ড এখন টক অব দ্য কান্ট্রি।
বুধবার ঘটনাটি ঘটলেও আলোচনায় আসে শুক্রবার। আলোচনার সঙ্গে সঙ্গে ঢাকা মহানগর পুলিশের হাতে গ্রেফতার হয় ৩ আর র্যাবের হাতে গ্রেফতার হয় ২ জন। সকালে র্যাবের সার্বিক কার্যক্রম নিয়ে ব্রিফিং করেন র্যাবের মহাপরিচালক। এ সময় সোহাগ হত্যাকাণ্ডে অপরাধী যে দলেরই হোক কাউকে ছাড় না দেওয়ার কঠোর বার্তা দেন তিনি। যে অপরাধী সে কোন দলের কোন বাপের নেতা সেটা আমাদের কাছে কোনোভাবেই বিবেচ্য নয়। এদিকে ঘটনার প্রাথমিক কারণ ব্যবসায়িক দ্বন্দ্ব হলেও অপরাধের সঙ্গে জড়িত থাকা বাকি আসামিদেরও গ্রেফতারের প্রক্রিয়া চলছে বলে জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ নজরুল ইসলাম। লেনদেন নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়, তখনই তারা এই ব্যবসাটাকে আবার নিজেদের মতো করে করার জন্য তার সাথে বিবাদে লিপ্ত হয়, যার বিবাদের ফলশ্রুতিতে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। সকালে ঢাকা জেলা পুলিশ লাইন ও রিজার্ভ ফোর্স কার্যালয় পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোহাগ হত্যায় জড়িত প্রত্যেককেই আইনের আওতায় আনার কথা জানান তিনি। একই সাথে আইন শৃঙ্খলা রক্ষায় ধীরগতি থাকলেও যে কোনো ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। সভ্য দেশে ঘটে এটা কোনো সময় আশা করা যায় না। তো এটার জন্য যারা দায়ী এদের কিন্তু আমরা আইনের আওতায় অলরেডি 5 জন, গত রাত্রে একজন ধরা হয়েছে, এর আগেও 2 জনকে হাতিয়ার সহ র্যাব ধরছে, 2 জনকে মেট্রোপলিটন পুলিশ ধরছে, আরও একজনকে রাত্রে মেট্রোপলিটন পুলিশ ধরছে, এবং ডিবি টিমগুলি বিভিন্ন জায়গায় কর্মরত আছে এবং অন্যান্য যারা আছে সবাই যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। একই অনুষ্ঠান শেষে পুলিশ প্রধান জানান ঢাকা সহ সারা দেশে আধিপত্য বিস্তারকারী ও চাঁদাবাজদের তালিকা করা হচ্ছে। পুলিশের মনোবল এখনো পুরোপুরি ফিরে আসেনি বলে স্বীকার করেন তিনি। তালিকা করে চিহ্নিত যারা অপরাধী, যাদের বিরুদ্ধে মামলা আছে এবং যাদের রেপুটেশন এরকম খারাপ, তাদেরকে আমরা একটা হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশন, আর যাদের বিরুদ্ধে মামলা আছে তাদেরকে মামলায় দেওয়া, আমরা এই চেষ্টাটা করে যাচ্ছি। এদিকে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলায় জড়িতদের শাস্তি নিশ্চিতে দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। শাহাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা। মিটফোর্ডে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মশাল মিছিল সহ নানা কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে সংগঠনের সভাপতি রিফাত রশিদ অভিযোগ করেন আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে আসামিদের শাস্তি নিশ্চিতের দাবিও জানান তিনি। একই দাবিতে ছাত্রদল নেতাকর্মীরাও মিছিল করেছে। জান্নাতুল মোহনার রিপোর্ট। রাজধানীর মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন এক ব্যবসায়ী। এই হত্যা এবং রাজনৈতিক প্রশ্রয়ে চাঁদাবাজি, দখলদারি ও হামলা নির্যাতনের প্রতিবাদে মশাল মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের সামনে থেকে বের হওয়া মিছিলটি শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ অভিযোগ করেন, জননিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে না পারলে বিদায় নেওয়ার আহ্বান জানান তিনি। আপনার যে কাজ বাংলাদেশের জনগণের রাষ্ট্রের জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, সেই কাজে আপনি একদম লবডঙ্কা। যদি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে অ্যাকশন দেখান, আর যদি নিয়ন্ত্রণ করতে না পারেন আপনি বিদায় নেন। এর আগে একই ইস্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছে সাধারণ ছাত্র অধিকার পরিষদ ও ইনকিলাব মঞ্চ। বিক্ষোভ করেছে ইডেন মহিলা কলেজের সাধারণ শিক্ষার্থীরাও। ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দকে উদাত্ত আহ্বান জানাবো, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা, মহানগর, ইউনিয়ন ওয়ার্ডে যেখানেই চাঁদাবাজ দেখবেন, যেখানেই দুর্নীতিবাজ দেখবেন, যেখানেই সন্ত্রাস দেখবেন, সেখানেই প্রতিবাদ গড়ে তুলুন। যদি পারেন নয়া রাজনীতি শুরু করেন, ওইসব রাজনীতি বন্ধ করে। নৃশংস এই হত্যার প্রতিবাদে সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জেলায় মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্র দল। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। অতীতে দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বে যারা বাধা হয়ে দাঁড়িয়েছিল সেসব অদৃশ্য শক্তি ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যারা দেশে মব সৃষ্টি করছে তাদের পেছনে সরকারের প্রচ্ছন্ন প্রশ্রয় রয়েছে কিনা সে প্রশ্নও তুলেছেন তিনি। বলেন, জনগণের ক্ষমতায় বিশ্বাস করে বিএনপি। সাইফুল রিপনের প্রতিবেদন। রাজধানীর একটি হোটেলে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র দলের শহীদ 142 পরিবারের মতবিনিময় সভার আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটি।
শহীদ পরিবারের স্বজনদের বক্তব্যে উঠে আসে 24 জুলাই আগস্ট জুড়ে স্বৈরাচারের নির্মমতা, ভুক্তভোগীদের বেদনা, উৎকণ্ঠা আর অভ্যুত্থান পরবর্তী আশা নিরাশার কথা। গ্রাম পর্যায়ে এখনো তারা এই খুনি হাসিনার শরীরটা ঘুরতেছে, তাদেরকে এখনো কোনো বিচারের আওতা আনাই হয় নাই। আর কি করবো, আমি আর কিছু করার পারি না। আমার বেটার জন্য কালি করতে পারি করি। আমার বেটা গেল আধা ঘন্টার নাকি নাকি বাবা মরা লাশ, বাবা বিরাইল বাজি। সে যে নিজেকে শহীদ করে স্মরণীয় করবে এটা তো আর বুঝতে পারিনি। দেশের বিভিন্ন এলাকায় ঘটে চলা নৃশংস ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচিত সরকারের অনুপস্থিতির সুযোগ নিচ্ছে দুর্বৃত্তরা। নির্বাচন নেই বলেই আজকে দেশে যত আপনার এই ঘটনাগুলো ঘটছে, আপনার আইন শৃঙ্খলার ঘটনাগুলো ঘটছে, তার অবনতি ঘটছে, দুর্নীতি বাড়ছে, দুর্বৃত্তরা সুযোগ নিচ্ছে, কারণ তাদের পেছনে সেই ধরনের জনসমর্থন নেই। কিন্তু একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসলে নিঃসন্দেহে সেটা অনেক শক্তিশালী গভর্নমেন্ট হবে। সরকার কেন অপরাধীদের প্রশ্রয় দিচ্ছে প্রশ্ন তোলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা খুব আশ্চর্যের সাথে লক্ষ্য করেছি, যাকে দেখেছি আমরা স্ক্রিনে, যাকে দেখেছি হত্যা করছে, তাকে কেন সরকার এখন পর্যন্ত অ্যারেস্ট করেনি? আমরা কি তাহলে দলে নেব যে যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে, সেখানে সরকারের কোনো কোনো প্রশ্রয় আছে? অন্যায়কারী কখনো কারোর কোনো দলের লোক হতে পারে না। দুদিন আগে আরেকটি হত্যাকাণ্ড হয়েছে, আমাদের যুবদলের এক কর্মীকে হত্যা করা হয়েছে, তার রক কেটে দেওয়া হয়েছে। কেন সেটি নিয়ে কথা বলা হচ্ছে না? কেন সেই বিচারের দাবি করতে গেলে বলা হচ্ছে যে বিএনপি লাশ নিয়ে মিছিল করছে? এই প্রশ্নের জবাবগুলো আজকে আমাদের সবাইকে খুঁজতে হবে। নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, পুরনো ভূতের পাশাপাশি নতুন ভূত মোকাবেলা করতে না পারলে দেশ টিকিয়ে রাখা মুশকিল হবে। বিএনপি তার অভিজ্ঞতার আলোকে বলেছে সংস্কার কোনটি উচিত হবে, কোনটি উচিত হবে না, বা কি মতামত। কারণ বিএনপি দায়িত্ববোধ থেকে বলেছে। আপনাদের সকলের কাছে আহ্বান থাকবে, আবারও আপনাদেরকে সোচ্চার এবং সচেতন হতে হবে। কারা কিভাবে ষড়যন্ত্র করছে, কারা কিভাবে বিভিন্ন কথা বিভিন্ন সময় বলছে এবং ক্ষণে ক্ষণে অবস্থান পরিবর্তন করছে, এই সকল বিষয়ে আপনাদেরকে সচেতন থাকতে হবে। তারেক রহমান বলেন, জনগণকেই সকল ক্ষমতার উৎস মনে করে বিএনপি। বিভিন্ন দল বিভিন্ন দেশের গান গাইছে বাংলাদেশে। বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের জনগণ তাদের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সরকার পরিকল্পিতভাবে প্রশাসনকে নিষ্ক্রিয় করে বিশৃঙ্খলা তৈরির মাধ্যমে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে বলে অভিযোগ যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্নার। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, কিছু রাজনৈতিক দল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এসব ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বিএনপি নেতাদের। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগের নৃশংস হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগের তীর যখন যুবদলের দিকে, তখন নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। সংবাদ সম্মেলনে যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করতে সরকারের ছত্রছায়ায় তৎপর একটি মহল, একটি বিশেষ গোষ্ঠী যারা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে উত্তরণ চায় না, তারা এই সুযোগটি গ্রহণ করে বিএনপি এবং বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে সহিংসতার উস্কানি দিচ্ছে। তারা চায় দেশে আরো অরাজক পরিস্থিতির সৃষ্টি হোক। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতীকী অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি শেষ করার কথা বলার পরেই দেশের সংকট তৈরির জন্য নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। যখন প্রধান নির্বাচন কমিশনার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে বলে দিলেন, তখনই এই হত্যাকাণ্ড, তখনই এই বিব্রত অবস্থা। বাংলাদেশে আজকে বিরাজমান সংকট তৈরি করার জন্য নানা ষড়যন্ত্র শুরু হয়েছে প্রধান উপদেষ্টা মহোদয়। এদিকে রাজধানীর উত্তরায় এক অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত কিছু রাজনৈতিক দল বিএনপির যে ইতিবাচক যে দিকগুলো, সেই দিকগুলোকে উপেক্ষা করে নিজেদের ফায়দা লুটতে চাচ্ছে, তাতে কোনো লাভ হবে না। বিএনপি সেই রাজনৈতিক দল নয়। বিএনপি হচ্ছে মানুষ যাতে শান্তিতে থাকে সেই নিশ্চয়তা দেওয়ার দল। মিটফোর্ডের হত্যাকাণ্ডে ইতিমধ্যে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের 5 জনকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়া মূল অভিযুক্তদের শনাক্ত করে বিচারের দাবি জানায় দলটির নেতারা। বালি দখল,
নিয়াজ মুর্শিদ, দেশ টিভি, ঢাকা। ককটেল মেরে কিংবা বোমাবাজি করে জাতীয়তাবাদী দল বিএনপিকে দমন করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলের নামে যারা সন্ত্রাস করবে, চাঁদাবাজি, দখলবাজি করবে, তাদের প্রতি দল একেবারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে যাচ্ছে বলেও জানান তিনি। শনিবার রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের পর সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। আরও জানাচ্ছেন সহকর্মী এনআই নাহিদ। শনিবার রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে ককটেল বিস্ফোরণ হয়। পরে এ ঘটনায় রাতে জরুরি সংবাদ সম্মেলন করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গণতান্ত্রিক পরিবেশ কেমন হওয়া দরকার, এমন ঘটনা প্রকাশ্যে না ঘটায় কারো নাম নেওয়া হচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, তবে এটা বের করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের। এমনকি পরিবেশ নষ্ট করার ক্ষেত্রে যদি রাষ্ট্র জড়িত থাকে তাহলে তার পরিণাম ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। প্রকাশ্যে যেহেতু দেখিনি, এটিকে প্রকাশ করার দায়িত্ব সরকারের। যদি কাউকে আশকারা দেওয়া হয় বা রাষ্ট্রের ভেতর থেকে যদি চক্র, নানাবিধ দুষ্ট চক্র, যদি গণতন্ত্রের যে সম্ভাবনা, আমরা যে গণতন্ত্রের যে ভোরের প্রত্যাশা করছি যাতে বিনষ্ট না হয়, সেই দিকটি খেয়াল রাখার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব। ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপিকে দমন করা যাবে না উল্লেখ করে রিজভী বলেন, বাংলাদেশকে কোনো দেশের তাবেদার বানানো যাবে না। সকাল সন্ধ্যা গোয়েন্দা পুলিশ দাঁড়িয়ে থেকে এই কার্যালয়ে নেতাকর্মী ঢোকা এবং বেরোনোর পথে কতজনকে অন্যায়ভাবে, অবৈধভাবে গ্রেফতার করা হয়েছে, তারপরেও যখন দমন করা যায়নি বিএনপিকে, তো সুতরাং এই বিএনপিকে 2-3টা বোমা মেরে দমন করতে পারবেন না। পরে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ অন্যান্য নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। ঠাকুরগাঁও উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সাল আমিনের উপর হামলা চালিয়েছে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। শনিবার রাত 9টার দিকে বালিয়াডাঙ্গি উপজেলার সমীর উদ্দিন কলেজ মাঠে এক ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দিনভর দ্বিবার্ষিক কাউন্সিলের ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা নিয়ে শুরু হয় উত্তেজনা। ফলাফল ঘোষণা শেষে নিজের গাড়িতে ওঠার সময় বিক্ষুব্ধ কিছু নেতাকর্মী তার উপর চড়াও হয়। এ সময় হামলাকারীরা তার গাড়িতে ব্যাপক ভাঙচুর করে। ঘটনাস্থলে পুলিশ ও উপজেলা প্রশাসন উপস্থিত হওয়ার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে তদন্ত শুরু করার কথা জানান। ভাইয়ার উপর হামলা হয়েছে, পিছন থেকে চেয়ার মেরেছে, তারপরে লাঠি দিয়ে মারার চেষ্টা করেছে। আমাদের লোকজনও মার খেয়েছে, আমিও খেয়েছি মার পিছন থেকে। এখন কোথা থেকে কে কিভাবে মেরেছে তা জানি না, বাট এতটুকু সত্য যে গাড়িটা আমার, আমি আর ভাইয়া মিলে আমরা ইউজ করে আমরা এই গাড়িতে আমরা চলাচল করি। নোয়াখালী ও ফেনীর বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন ও তোফায়েল আহমেদ নিলয়। প্রথমে চলে যাচ্ছি নোয়াখালীতে। সুজন, ক্ষয়ক্ষতির চিহ্ন কেমন দেখছেন? নোয়াখালীতে দুর্গতদের সহায়তায় কি উদ্যোগ দেখছেন? আমাদেরকে বিস্তারিত জানাবেন। পার্বণ, আপনাকে শুরুতেই যদি নোয়াখালীর বর্তমান জলাবদ্ধতার কথা বা জলাবদ্ধতার পরিস্থিতি জানাতে চাই, সেটি হচ্ছে যে অতি বর্ষণের ফলে যে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল সেটা অনেকটা প্রায় কমের দিকে রয়েছে। পানি নামছে ধীরে ধীরে। জেলার প্রধান সড়ক ছাড়া যে জেলা শহরের যে অন্যান্য সড়ক, উপসড়ক রয়েছে বা বিভিন্ন অলিগলি সড়ক রয়েছে, সেগুলোর পানি অনেকটাই প্রায় নেমে গেছে বলে জানা গেছে। তারপরে কিছু নিচু এলাকার পানি এখনো রয়ে গেছে, বিশেষ করে যেগুলো শহরের চাইতে একটু নিচু বা অলিগলি যেসব নিচু সড়ক রয়েছে, নিচু স্থান রয়েছে, সেগুলোতে এখনো পানি রয়ে গেছে। তেমনই একটি চিত্র আপনি দেখতে পাচ্ছেন নোয়াখালী জেলা শহরের যে প্রধানতম আবাসিক এলাকা, যেটা মাঝে হাউজিং এস্টেট, সেটার একটি চিত্র আপনি এখনো দেখতে পাচ্ছেন। এই এলাকায় এখনো কিন্তু কিছুটা পানি রয়ে গেছে। তো আপনাকে যদি জলাবদ্ধতার কবলে পড়ার যদি একটু ক্ষয়ক্ষতির কথা বলতে হয়, যে নোয়াখালী
নোয়াখালীর যে 9টি উপজেলার মধ্যে 6টি উপজেলায় কিন্তু বন্যায় জলাবদ্ধতার কবলে পড়েছিল। এর মধ্যে 57টি ইউনিয়ন বেশি জলাবদ্ধতার কবলে পড়েছিল। এখনো কিন্তু প্রায় 2 লক্ষাধিক মানুষের বেশি মানুষ পানি বন্দী অবস্থায় রয়েছে। যদি এখনো জেলা ত্রাণ পুনর্বাসন কার্যালয়ের তথ্যমতে এখনো জানতে পেরেছি যে এখনো যে প্রায় দুর্ভোগের শিকার হয়েছে 1.5 লাখেরও বেশি মানুষ। 33টি আশ্রয় কেন্দ্রে প্রায় 1000-এরও বেশি মানুষ এখনো আশ্রয় কেন্দ্রে রয়েছে। 57টি বাড়ি বিধ্বস্ত হয়েছে জলাবদ্ধতার কারণে। এছাড়া 7260 হেক্টর জমির ফসল এখনো কিন্তু পানিতে তলিয়ে রয়েছে। একই সাথে 8720টি গবাদি পশু জলাবদ্ধতা আক্রান্ত হয়েছে। এদিকে প্রায় 40,000-এর বেশি মাছের খামার জেলাতে ক্ষতির সম্মুখীন হয়েছে, যেটাতে প্রায় অনেক টাকার যে লোকসান হবে বলে আশা করছে জেলা মৎস্য অফিস। তো ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে, জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের পক্ষ থেকে কিন্তু আশ্রিত মানুষ যারা রয়েছে আশ্রয় কেন্দ্রে তাদের মাঝে 984 প্যাকেট শুকনো খাবার দেওয়া হয়েছে। একই সাথে 16 মেট্রিক টন চাল দেওয়া হয়েছে। এছাড়া নগদ 6 লক্ষ টাকা বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। তো পারমান, আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে এখানে যে জলাবদ্ধতা রয়েছে, এই জলাবদ্ধতা কিন্তু নামতে এখনো কিছুটা সময় লাগবে। কারণ যে শহরের আশেপাশে যেসব ড্রেন রয়েছে, খাল রয়েছে, নালা রয়েছে, নর্দমা রয়েছে বা জলাশয় রয়েছে, এগুলো দখলদারিত্বের কারণে দখল কেটে গেলে কিন্তু যে এসব অবৈধ দখল যেগুলো আছে, দখল যদি উচ্ছেদ করা হয় তাহলে সহজে কিন্তু পানি প্রশাসনের পথকে, যে পানি প্রবাহের যে পথ রয়েছে, এই পানি প্রবাহের পথ যদি সুগম করে দেওয়া হয় তাহলে জলাবদ্ধতা অনেকটাই কমে যাবে। এ হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। আমি এখন চলে যাব ফেনীতে, ফেনী নিলয়ের কাছে। নিলয়, আপনি আমাদেরকে ফেনীর সর্বশেষ অবস্থা জানাবেন। ধন্যবাদ সুজন। আপনি জানাচ্ছিলেন নোয়াখালীর বন্যা এবং জলাবদ্ধতা নিয়ে সর্বশেষ তথ্য। আমি এই মুহূর্তে রয়েছি ফেনীতে। আমি আপনাকে যদি বলে রাখি, আমি দেখেছি ফেনী শহরের ইদানিং অর্থাৎ ফেনী শহরের আশপাশের এলাকাগুলোতে ইতিমধ্যে পানি বা জলাবদ্ধতা শুরু হয়েছে। আমরা দেখেছি গত বৃহস্পতিবার থেকে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং যে বন্যা সৃষ্টি হয়েছিল সেটি ইতিমধ্যে অনেকটা উন্নতির পথে রয়েছে। তবে এই সব পানি নামতে শুরু করেছে গতকাল থেকে। নামার সাথে সাথে আমরা দেখেছি এখানে ক্ষয়ক্ষতির চিত্র, সেগুলো কিন্তু আস্তে আস্তে ফুটে উঠছে। তবে এই সব ক্ষতিতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিম্ন শ্রেণীর মানুষ এবং কি মধ্যবিত্ত পরিবারের মানুষজন। আমরা দেখেছি যে এই সব ফুলগাজী, পরশুরাম এবং এইসব অঞ্চলের মানুষের ঘর বাড়ি আসবাবপত্র ইতিমধ্যে সব কিছু কিন্তু একেবারেই বিধ্বস্ত হয়ে গেছে। কিন্তু এই সব ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জেলা প্রশাসন থেকে কোনো সঠিক তথ্য দিতে পারছে না। আমরা এখানকার কৃষি কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা বলছে যে প্রায় 5,500 হেক্টর আমনের বীজতলা ইতিমধ্যে পানির নিচে নিমজ্জিত রয়েছে। পানির নিচে নিমজ্জিত থাকার ফলে কিন্তু সেখানে কিন্তু ব্যাপক ধরনের ক্ষতি হচ্ছে বলে তারা বলছে। সেই যে পানিগুলো যদি আরও 1-2 দিন যদি নিমজ্জিত থাকে তাহলে সেক্ষেত্রে তাদের এই বীজতলাগুলো নিয়ে কিন্তু তারা অনেক বিপাকে পড়বেন বলে আমরা জানতে পেরেছি। এখানকার যে মৎস্য কর্মকর্তা রয়েছে, আমরা তার সাথে কথা বলেছি, তিনিও বলছিলেন যে মৎস্য খাতে এবার প্রচুর ক্ষতি হয়েছে। প্রায় 8,20 লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তবে এখানকার যে ক্ষতিগুলো সেগুলো কিন্তু এখনও পুরোপুরি পরিমাণ করা যায়নি। এর কারণ হচ্ছে এখনও কিছু কিছু এলাকায় পানি রয়েছে, পানিগুলো থাকার কারণে কিন্তু এইগুলো পরিমাণ নিরূপণ করতে পারেনি। তবে আমরা দেখেছি এখানে প্রাণী সম্পদে যে 68,88,550 টাকার ক্ষতি তথ্য দিয়েছে এখানকার প্রাণী সম্পদ দপ্তর, যার ফলে কিন্তু আমরা দেখেছি গত কয়েকদিনে বিভিন্ন যে সব খামারগুলো রয়েছে তাদের খামারে বেশ কিছু গরু, মুরগি সহ বেশ কিছু ক্ষতি তাদের হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে আপনাকে যদি বলে রাখি যে এই বন্যায় প্রায় 68টি গরু এবং কি মহিষ মারা যাওয়ার তথ্য কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা দেখেছি যে সব দপ্তরগুলোর পরিপূর্ণ যে তালিকা সেটি এখনো আমাদের হাতে পৌঁছায়নি, অর্থাৎ না আসার কারণ তারা বলছে কিছু কিছু এলাকায় এখনো জলাবদ্ধতা রয়েছে। আমরা দেখেছি ফুলগাজী, পরশুরামের পানিগুলো ইতিমধ্যে ছাগলাইয়া, ফেনী সদর এবং কি দাগনভূঞার দিকে আসলে
আসলেও এইসব এলাকা থেকে কিছু কিছু এলাকা থেকে পানি নামছে, আবার কিছু কিছু এলাকায় কিন্তু এখনো সড়ক এবং কি রাস্তা ইয়েতে মানুষের বাড়িঘরে কিন্তু পানি রয়েছে বলে কিন্তু আমাদেরকে জানাচ্ছেন। তবে এই যে বন্যার সর্বশেষ যে পরিস্থিতি যদি বলি এখনো অনেকটা উন্নতির দিকে রয়েছে। এখন আগামীকাল হয়তো সকালের মধ্যে হয়তো যে সকল বাসাবাড়ি এবং কি রাস্তাঘাটে পানি রয়েছে সেগুলো নামবে বলে এখানকার পানি উন্নয়ন বোর্ড বলছে। তো এই ছিল আমার কাছে বন্যার ক্ষয়ক্ষতি নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ নীলা আপনাকে। দর্শক, নোয়াখালী ও ফেনী থেকে বন্যার সর্বশেষ পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুজন ও নিলয়। রাষ্ট্রের কাঠামো সংস্কারের আগে রাজনৈতিক দলের কাঠামো সংস্কার জরুরি বলে মন্তব্য করেছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একই সভায় যোগ দিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, যতটুকু সংস্কার হয়েছে বাকিটা নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে। এ সময় নির্বাচন দেরি হলে নৈরাজ্য বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করে। সাদ আহমেদের রিপোর্ট। নির্বাচন, সংসদ সবই করা যাবে, তবে কাঠামো ঠিক না করে কোনো কিছুই ঠিক রাখা যাবে না বলে মন্তব্য করেছেন অধ্যাপক আলী রিয়াজ। কেবলমাত্র এইখানে এনেছেন তা না। রাষ্ট্রের কাঠামো সংস্কারের আগে রাজনৈতিক দলের কাঠামো সংস্কার জরুরি, আর ২৪-এর রক্তের সাথে বেইমানি মেনে নেওয়া হবে না জানিয়ে আলী রিয়াজ বলেন, ৫৩ বছরে রাজনৈতিক দলগুলো ক্ষমতার অপব্যবহার করেছে। রাষ্ট্র কাঠামোয় গণতান্ত্রিক প্রক্রিয়া যে ধরনের প্রাতিষ্ঠানিক ব্যবস্থা তৈরি করা দরকার সেগুলোর বিষয় নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। রাষ্ট্রের কাঠামোর ব্যাপারে প্রশ্ন তুলছেন, আপনি কি দলের কাঠামো নিয়ে প্রশ্ন তুলছেন? জবাবদিহিতার ব্যবস্থা আপনি রাষ্ট্রের কাছে আমি চাইবো, কিন্তু আমার দলের কাছে আমি চাইবো না, কারণ ওইটাকে বলে পলিটিক্যাল কালচার। সাফিসিয়েন্ট করতে হলে আপনাকে রাজনৈতিক সংস্কৃতি বদলাতে হবে। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভায় একই মঞ্চে উঠে বিএনপি, এবি পার্টি সহ বাম ঘরানার দলগুলো। এ সময় সংস্কার, গণতন্ত্র ও জনমুক্তি নিয়ে শঙ্কা প্রকাশ করেন বক্তারা। এদিকে যতটুকু সংস্কার হয়েছে ততটুকু দিয়েই নির্বাচন আয়োজনের আহ্বান জানান বিএনপি নেতা ব্যারিস্টার রুমিন ফারহানা। একই সাথে মিটফোর্ডের সোহাগ হত্যাকাণ্ডে সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন তিনি। সোহাগের হত্যাকাণ্ড নিয়ে অনেক কথা হলো। আমি যদি প্রশ্ন করি ১০০ মিটারের মধ্যে আনসার ক্যাম্প, আনসার কি করলো? আমি যদি প্রশ্ন করি ভিডিও না আসা পর্যন্ত সরকার কি করলো? আমি আহ্বান জানাবো, যেটুকু ব্যাপারে ঐক্যমত হয়েছে সেটি যথেষ্টের বেশি। আর সাময়িক ঘটনায় এবি পার্টির চেয়ারম্যান বলেন, আমরা আর যা করি আওয়ামী জাহিলিয়াতকে যেন ছাড়িয়ে না যাই, তা না হলে বারবার রক্ত দিয়ে ঐক্যমত কমিশন গঠন করে কোনো সমস্যার সমাধান হবে না। আমাদের কর্মকাণ্ড যাতে আওয়ামী জাহেলদেরকে অতিক্রম করে না যায়, যদি যায় তাহলে আমরা বারবার রক্ত দিব, বারবার ঐক্যমত্য কমিশন করব, কিন্তু আমাদের কোনো সমস্যার সমাধান হবে না। এ সময় রাজনৈতিক, গণতান্ত্রিক সহ সকল সংকট মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। গণতন্ত্র ও জাতীয়তাবাদের পতাকাবাহী তারেক রহমান তার ক্যারিসমাটিক নেতৃত্ব দিয়ে যুক্তরাজ্যে নির্বাসিত থেকেও বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন শক্ত হাতে চালিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম। শনিবার দুপুরে নগরীর একটি হোটেলে সিলেটে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে জুলাই গণ অভ্যুত্থান আগামীর বাংলাদেশ ও তারেক রহমান শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দীর্ঘ আন্দোলন এবং দেশের মানুষের প্রতি তার ভালোবাসার অবিচল আস্থা তাকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। তাই তারই নেতৃত্বে মূলত গড়ে ওঠে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং বিচক্ষণ নেতৃত্বে জনাব তারেক রহমানকে মহানায়কে পরিণত করেছে। জনাব তারেক রহমান এক দীর্ঘ লড়াইয়ের পরে জুলাই অভ্যুত্থানের মধ্যে যে ফ্যাসিবাদ ও খুনি হাসিনা কবল থেকে দেশ স্বদেশের আপামর জনগণকে মুক্ত করেছেন। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের এই আত্মত্যাগ জাতি চিরকাল মনে রাখবে। আজকে একটি সময়ের দাবি গুম, খুন ও বিষাক্ত বহির্ভূত হত্যার শিকার যারা হয়েছে তাদের তালিকা প্রস্তুত করতে হবে।